ফার্স্ট অফ অল যেটা হচ্ছে অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিনস। তাহলে প্রোটিনস ছাড়া এনজাইম হয় না, এক্সেপ্ট সাম এনজাইম প্রেজেন্টস, দোজ আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আর কল্ড রাইবোজাইম। মনে রেখো কিন্তু, এবং এগুলোকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। অ্যান এনজাইম লাইক এনি প্রোটিন হ্যাজ প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি স্ট্রাকচার। যে কোনো এনজাইম, এনি এনজাইম 3 রকমের স্ট্রাকচার হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি স্ট্রাকচার। তো এইগুলো হচ্ছে মেইনলি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিয়ে তৈরি। আমরা মোটামুটি অ্যামাইনো অ্যাসিড যখন পড়েছি তখন আমরা জেনে এসেছি সব। টার্সিয়ারি স্ট্রাকচারটা কি আমি বলেছিলাম, টার্সিয়ারি স্ট্রাকচারটা কি পকেট তৈরি করে এবং সেই পকেটে অ্যাক্টিভ সাইট এবং অ্যালিস্টেরিক সাইট, বিভিন্ন সাইট তৈরি হয়। টার্সিয়ারি স্ট্রাকচার, দ্য ব্যাকবোন অফ প্রোটিন চেইন ফোল্ডস আপন ইটসেলফ, নিজেদের মধ্যে ফোল্ড করে, অ্যান্ড দ্য চেইন ক্রিস ক্রসেস ইটসেলফ অ্যান্ড হেন্স সার্ভিসেস আর পকেটস আর মেড। তার মানে কী হচ্ছে না, এমনভাবে পেঁচিয়ে যাচ্ছে যে তার মধ্যে পকেট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পকেটগুলোই আমরা এই কিছুক্ষণ আগে দেখালাম। এই পকেটগুলো এইরকম, এই মনে করো একটা পকেট, এটা একটা এনজাইম, এটা একটা পকেট। তাহলে এখানে এরকম ধরনের কোনো একটি সাবস্ট্রেট সেই কিন্তু প্রবেশ করতে পারবে। দিস ইজ পকেট, আর এটা হচ্ছে সাবস্ট্রেট। ওয়ান সাচ পকেট ইজ অ্যাক্টিভ সাইট। ঠিক দেখো, লাইনগুলো পুরো বোঝো। অ্যান অ্যাক্টিভ সাইট অফ এনজাইম ইজ এ সার্ভিস অর পকেট ইনটু হুইচ সাবস্ট্রেট ফিট। তাহলে এই সাবস্ট্রেট এই পকেটে ফিট করবে। দাস এনজাইম থ্রু দেয়ার অ্যাক্টিভ সাইট ক্যাটালাইজ রিয়াকশান। এইখানে হাই রেটে ক্যাটালাইট রিয়াকশান হবে, কারণ এখানে তোমরা যদি আমি দিয়ে দিয়েছি নোট, দেবো নোটে, এখানে বিভিন্ন ধরনের ক্যাটালিস্টের বিভিন্ন ধরনের গ্রুপ থাকবে বিভিন্ন রকমের। সেই জন্যই বলা হয় যে ক্যাটালাইজ হবে কেন না, ওই অ্যাক্টিভ সাইডে এই পজিশন আছে, ওখানে গ্রুপ ট্রান্সফার করার পজিশন থাকতে পারে, ওখানে হাইড্রোজেন ট্রান্সফার করার পজিশন থাকতে পারে, ওখানে অক্সিডাইজ করার পজিশন থাকতে পারে, ওখানে ইলেকট্রন ট্রান্সফার করার, ওখানে ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন বর্জন করা, বিভিন্ন রকম এসএস গ্রুপ চেঞ্জ করা, ভেরিয়াস টাইপস অফ গ্রুপস আর প্রেজেন্ট, গ্রুপস প্রেজেন্ট ওর মধ্যে যেগুলো একটার থেকে আরেকটাতে চেঞ্জ করতে পারবে। এই চেঞ্জ করার সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা কী হলো, সাবস্ট্রেটটা প্রোডাক্টে পরিণত হয়ে যাবে। তাহলে যে কোনো কেমিক্যাল রিয়াকশান আমরা পড়ে এসেছি, আইদার বন্ড ফর্ম করবে অথবা বন্ড ব্রেকেজ হবে, ভাঙবে। তাহলে এই বন্ড গঠন করা বা ব্রেক করা কার কাজ? এনজাইমের কাজ। এনজাইম ক্যাটালিস্ট ডিফার ফ্রম ইনঅর্গানিক ক্যাটালিস্ট ইন মেনি ওয়েজ। যেটা প্রথমেই বলেছিলাম, কি বলছে না, অনেকভাবে ইনঅর্গানিক ক্যাটালিস্টের থেকে এরা আলাদা এনজাইমরা। কেন? ইনঅর্গানিক ক্যাটালিস্ট ওয়ার্কস এফিশিয়েন্টলি অ্যাট হাই টেম্পারেচার, যেটা বলেছিলাম, অ্যান্ড হাই প্রেশার, হোয়াইল এনজাইম গেট ড্যামেজ অ্যাট হাই টেম্পারেচার। কততে বলছে? 40, এনসিআরটি বলছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আপ টু 45 অবধি ওরা থাকতে পারে। আর পিএইচ মোটামুটি 6.2 টু 7.2, এরকম মোটামুটি এরকম একটা রেঞ্জে হিউম্যানের ক্ষেত্রে। কিন্তু এ তো ভ্যারি করে। যেমন মনে করো তুমি পেপসিন যদি হয় হিউম্যানের মধ্যেই, পেপসিন কত 2.2 ম্যাক্সিমাম, তার মধ্যেই কাজ করবে। অত সেখানে টিপসিন কাজ করতে পারে 6, টিপসিনকে কাজ করতে গেলে 7 পয়েন্ট সামথিংয়ের উপরে যেতে হবে। ঠিক আছে, লাইসোজাইম, আবার লাইসোজাইম যখন আমরা দেখি, লাইসোজাইম আমরা পড়ে এসেছি 5 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে লাইসোজাইম কত না, সরি পিএইচ হচ্ছে কত, পিএইচ 5 এর উপর কাজ করে। পেপসিন কত 2.2 পিএইচ।
পিএইচ 2.2 বা 2 এরকম পিএইচে কাজ করে, তাহলে ভ্যারি করে, কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ আছে। হাউএভার এনজাইমস আইসোলেটেড ফ্রম অর্গানিজম who normally live in under extreme high temperature, অতিরিক্ত টেম্পারেচার, যেমন হট ভেন্ট ওপেনিং। আমাদের সাউথ নর্থ ইন্ডিয়া যদি আমরা বেড়াতে যাও কোনো সময় দেখতে পাবে ওখানে বিভিন্ন হট স্প্রিং আছে, সেখানে টেম্পারেচার, ওখানে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে তার মধ্যে। হ্যাঁ, তার মধ্যে তো আমরা জানি থার্মাস অ্যাকুইটিকাস, যেটা হচ্ছে ট্যাক পলিমারেজ, যেটা আমাদের পিসিআরে লাগে, সেটা তো আমরা জানাই আছে। তো এই হট স্প্রিংয়ে যারা থাকবে তারা স্টেবল হয় এবং রিটেন দেয়ার ক্যাটালাইটিক পাওয়ার ইভেন হাই টেম্পারেচার আপ টু 80 to 90, আর ট্যাক পলিমারেজ তো 94 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এ কাজ করতে পারে। এখান থেকে নেমে এসে 65 ইভেন 55-এও কাজ করছে। কে না, ট্যাক পলিমারেজ। আমরা পড়বো যখন পিসিআর ডিটেলস পড়বো। থার্মাল স্টেবিলিটি ইজ দাস অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ সাচ এনজাইমস আইসোলেটেড ফ্রম থার্মোফিলিক অর্গানিজম। তার মানে এই অর্গানিজমগুলোকে বলা হয় থার্মোফিলিক। কেন? এরা টেম্পারেচার সহ্য করতে পারে। ট্যাক পলিমারেজ, দ্যাট ইজ থার্মাস অ্যাকুইটিকাস, এটা একটা ইউব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার হয়, তার মধ্যে ইউব্যাকটেরিয়া সবচেয়ে উন্নত। ইউব্যাকটেরিয়া ইউজ করা হয় তো পিসিআর পলিমারেজ চেইন রিয়াকশানে। নেক্সট হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশান। কার না, এনজাইমের কেমিক্যাল রিয়াকশান। কি বলছে? কেমিক্যাল কম্পাউন্ড আন্ডারগো 2 টাইপস অফ চেঞ্জেস। একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস আর একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস। তাহলে ফিজিক্যাল চেঞ্জেস যখন হবে তখন ব্রেকেজ আর ফর্মিং অফ বন্ড হবে না। চেঞ্জেস দ্য স্টেট অফ ম্যাটার, অবস্থার পরিবর্তন হয় সাধারণত, তাই তো দেখছি পড়ে। দেখো তোমরা জানো এ ফিজিক্যাল চেঞ্জ সিম্পলি রেফার টু চেঞ্জ ইন শেপ উইদাউট ব্রেকিং অফ বন্ড। ভালো করে বুঝে নাও, এটাকে বলছে না ফিজিক্যাল প্রসেস। অ্যানাদার ফিজিক্যাল প্রসেস ইজ চেঞ্জ ইন স্টেট অফ ম্যাটার, অবস্থার পরিবর্তন। যেমন আইস মেল্ট ইনটু ওয়াটার অ্যান্ড ওয়াটার বিকামস ভেপার। অনলি হাইড্রোজেন বন্ড মে চেঞ্জ হতে পারে। হাইড্রোজেন বন্ড অথচ H2O এমন একটা যৌগ যেটা কিন্তু গরম হতে অনেক সময় লাগে, আবার ঠান্ডা হতেও অনেক সময় লাগে। সেই তুলনায় তুমি কোনো মাটি বা লবণ বা চিনি যাই বলো না কেন, হিট করলে অনেক তাড়াতাড়ি হিট হয়ে যাবে। কারণ আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এর মধ্যে লুক্কায়িত কিছু হিট থাকে, যার জন্য আমরা তাকে জানি যে 1 গ্রাম জলকে 1 গ্রাম ফুটন্ত জল পরিণত করতে গেলে এক্সট্রা যে তাপ দিতে হয়, সেই তাপে তার অবস্থার পরিবর্তন হয় না, অথচ কিন্তু তার ভেতরে তাপ থেকে যায়। সেটাও তুমি জানো, ভেপার জলীয় বাষ্পতে হাত পুড়ে যায়, অথচ গরম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড দুটোই। এর বিশেষত্ব কিন্তু যেটা আমরা জানি সেটা হচ্ছে ওয়াটারের নোটটা তোমাদের কাছে দিয়ে দিয়েছি আগের বায়োমলিকুলসে, ওখানে ভালো করে দেখবে, ওখানে ডিটেলস বলা আছে। কেমিক্যাল চেঞ্জেসটা কি? হোয়ার বন্ডস আর ব্রোকেন অ্যান্ড নিউ বন্ডস আর ফর্ম ডিউরিং ট্রান্সফরমেশন। যখন বন্ড ভাঙবে এবং নতুন বন্ড তৈরি হবে, বা নতুন বন্ড তৈরি না হয়ে কী বলবো, কন্টিনিউয়াসলি ভাঙতে ভাঙতে শেষে নতুন একটা কিছু তৈরি করলো। বন্ড আবার নতুন তৈরিও হতে পারে, না ভেঙেও তৈরি হতে পারে। হ্যাঁ, দুটো বন্ড যোগযুক্ত হতে পারে, এরকম বিভিন্ন রকম হতে পারে। কিন্তু এনসিইআরটি কী বলছে? বন্ডস আর ব্রোকেন অ্যান্ড নিউ বন্ডস আর ফর্ম ডিউরিং ট্রান্সফরমেশন। দিস উইল কল কেমিক্যাল রিয়াকশন। ফর এক্সাম্পল ইনঅর্গানিক রিয়াকশন। ইনঅর্গানিক রিয়াকশন কি? বেরিয়াম হাইড্রোক্সাইড আর কি আমরা নিয়েছি, এটা এনসিইআরটিতেই সালফুরিক অ্যাসিড। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যুক্ত করলেই আমরা দেখি কি কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে বেরিয়াম সালফেট তৈরি হয় এবং H2O তৈরি হয়। এটা হচ্ছে কি কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ হচ্ছে একটা লবণ তৈরি হলো বেরিয়াম সালফেট। আর হাইড্রোলাইসিস কি? হাইড্রোলাইসিস অফ স্টার্চ ইনটু গ্লুকোজ ইজ অ্যান অর্গানিক রিয়াকশান। তাহলে একটা স্টার্চ বলতে তুমি মনে করো, আমি স্টার্চ তো জানোই, মানে অ্যামাইলোপেকটিন, যাই হোক একটা যে কোনো কিছু নাও,
নিয়ে তাহলে আমরা পরপর গ্লুকোজ যদি থাকে এই গ্লুকোজগুলোকে আমরা ভাঙছি, ভাঙলে কী হবে, স্টার্চ থেকে যদি গ্লুকোজ তৈরি হয় H12O6 যদি তৈরি হয়, অনেক তৈরি হচ্ছে, তাহলে কি তৈরি হবে, স্টার্চ হচ্ছে কি অনেকগুলো মনোস্যাকারাইড যুক্ত হয়ে এখানে আছে, তাহলে এখানে যখন তৈরি হবে তাহলে কি কনডেনসেশন অবস্থা ছিল, তাই না, এখানে যখন যুক্ত হবে অনেক জলের অণুও বেরিয়ে আসবে। এই জলের অণু যখন কনডেনসেশন যখন হবে এর মধ্যে জলের অণু প্রবেশ করে যাবে, তাহলে এইখান থেকে যখন আসবে তখন কি হবে না, যেমন 2 অণু যদি হতো গ্লুকোজ তাহলে কী হয়ে যেত, C12H22O10 H2O না 11, তাহলে এই যে মল্টোসটা যখন তৈরি হচ্ছে এই মল্টোসটা তৈরি হলো 2 অণু গ্লুকোজ দিয়ে, তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল না, এই যে কনডেনসেশন হলো H2O বেরিয়ে গেল, এটা ভুল লিখেছি, তাহলে 2 অণু জল বেরিয়ে গেল, এখনও জল বেরিয়ে গেল, এটা কনডেনসেশন হলো, দিস ইজ এই যে হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস মানে, আর ডিহাইড্রেশন মানে জল শুষ্কতা, আর হাইড্রোলাইসিস মানে জল উৎপন্ন, ঠিক আছে, হাইড্রোলাইসিস বাই দ্য হাইড্রোলাইটিক এনজাইম অ্যামাইলেজ হুইচ অ্যাড কি বলছে না H2O, স্টার্চ থেকে গ্লুকোজ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা অর্গানিক কেমিক্যাল, আর যে বেরিয়াম সালফেট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইনঅর্গানিক। রেট of physical and chemical process refer to amount of product per minute, per unit time, per second হতে পারে, per hour হতে পারে, per minute হতে পারে, তাহলে পার টাইম, পার স্পেসিফিক টাইমে যত প্রোডাক্ট তৈরি হচ্ছে তাকে আমরা বলবো রেট, এই রেটটাকেই আমরা বলবো ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি, পার টাইমে কত প্রোডাক্ট তৈরি হচ্ছে তাকেই বলবো। রেট ক্যান অলসো বি কল ভেলোসিটি ইফ দ্য ডাইরেকশন ইজ স্পেসিফাইড, যদি ডাইরেকশনটা আমার জানা থাকে, স্পেসিফাইড করা থাকে তবেই, এইটা এদিকে গেল পরবর্তীতে এটা হয়ে গেল, তাহলে এই প্রথমটার জন্যই কিন্তু ভেলোসিটিটা বেরোবে, দুটো মিলে কিন্তু ভেলোসিটি বেরোবে না, দ্বিতীয়টা আবার আলাদা ভেলোসিটি হবে। রেটস অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেসেস আর ইনফ্লুয়েন্সড বাই টেম্পারেচার এবং আদার ফ্যাক্টরস, এই যে রেট তা নির্ভর করে টেম্পারেচারের উপরে, পিএইচের উপরে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপরে, এনজাইম কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে, এবং দ্য আদার ফ্যাক্টরস বলতে কী বোঝাচ্ছে, টেম্পারেচার ছাড়া বলতে চাইছে এখানে কি না, এখানে বলতে চাইছে পিএইচ, এখানে বলতে চাইছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অলসো, কনসেন্ট্রেশন অফ এনজাইম অলসো, এগুলো এনসিআরটিতে বলা নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে এই যে রেটটা, প্রোডাক্ট যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে রেট আস্তে আস্তে কমে যাবে। তোমরা মোটামুটি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে প্রায় গেছো, গিয়ে দেখেছো যে পুরি ভাজা হচ্ছে, পুরি ভেজে রেখেছে, প্রচুর পুরি হয়ে গেছে, লোকজন খাচ্ছে, তখন মাঝে মধ্যে দেখবে যে মেইন খাবার দাবার দেখে, সে বলবে যে না এখনও পুরি অনেক জমে গেছে, তুমি খাওয়া ইয়েটা পুরি লুচি বা পুরিটা তৈরি করা বন্ধ রাখো। এই যে বন্ধ রাখছে মানে প্রোডাক্টটা অতিরিক্ত হয়ে গেছে, আবার যখন লোক বসে খেয়ে যাচ্ছে তখন বলছে এখন আবার শুরু করো, এই যে মেনটেনেন্স, তার প্রোডাক্টও কিন্তু ইনহিবিট হিসাবে কাজ করতে পারে। তারপরে কি কাজ করতে পারে, পিএইচ কিন্তু খুব ফ্র্যাকশন হলেই চেঞ্জ হতে পারে, এর উপর ডিপেন্ড করে। A general rule is that rate doubles হয়ে যাবে কি, or decrease হয়ে যাবে বাই হাফ, অর্ধেক হয়ে যাবে, হয় ডবল হয়ে যাবে বা অর্ধেক হয়ে যাবে, কার এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করার জন্য। যদি
মনে করো কোনো একটা প্রোডাক্ট এখানে ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটাকে আমি বাড়িয়ে যেই আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে মনে করো 100টা প্রোডাক্ট দিচ্ছিল, 10 ডিগ্রি যেই করব তাহলে রেট কী হবে না সেম, মনে করো 100টা দিচ্ছিল পার সেকেন্ডে, এখানে 200টা দেবে পার সেকেন্ডে। এইরকম প্রতিটা 10 ডিগ্রি মানে 30 ডিগ্রি করলে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড করলে তাহলে কত হবে না আরও আরও ডবল হয়ে গেল। তাহলে এইভাবে ক্রমশ ডবল হতে থাকবে। তাহলে একে বলা হয় কোয়ান্টাম Q10 বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট, একে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। Catalyzed reaction proceed at rates vastly higher than the uncatalyzed. যদি আনক্যাটালাইজড প্রোডাক্ট হয়, যদি রিয়াকশান হয়, যেমন মনে করো জল জমে বরফ হচ্ছে, তাহলে কী হবে রেট অনেক কম। কিন্তু তুমি যদি ক্যাটালাইজ, যেখানে বন্ড ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি হাইয়ার রেট শো করাবে। হোয়েন এনজাইম ক্যাটালাইজড রিয়াকশান আর অবজার্ভ, যখন এনজাইম কোনো একটা রিয়াকশানকে ক্যাটালাইজ করছে, দ্য রেট উড বি ভাস্টলি হায়ার দ্যান দ্য সেম বাট আনক্যাটালাইজড রিয়াকশান। একই জায়গায় যদি আমরা দেখি কোনো একই বিক্রিয়া, যেখানে দেখব কি না কোনো একটা এনজাইম আছে, সেখানে প্রোডাক্ট অনেক বেশি রেটে দিচ্ছে, অথচ সেইটাই রেট তৈরি হচ্ছে যখন সেটাকে এনজাইম দিচ্ছি না, সেখানেও তৈরি হচ্ছে কিন্তু অনেক অনেক কম। যেমন এখানে আমি একটা লিখেছি, উইদাউট এনজাইম প্রোটিন টেক 16 ইয়ার্স ফর ডাইজেশন। মানে সকালে তুমি যদি 1 খণ্ড মাংস খাও, তোমার যদি কোনো এনজাইম কাজ না করে, সেই মাংসটা হজম হতে মিনিমাম 16 বছর সময় লাগবে, বা তার থেকেও বেশি লাগবে ডাইজেশন হতে, কারণ সেখানে কোনো ক্যাটালিস্ট নেই, এনজাইম দেওয়া নেই। তাহলে সেটাও পচন হবে, কিন্তু হতে অনেক বেশি সময় লাগবে। সেই জন্য এটা এই লাইনটা বোঝানোর জন্য কিন্তু এটা বলেছি। বলা হচ্ছে কি যে কোনো ক্যাটালিস্ট ছাড়া প্রোডাক্ট ভাঙতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইড এবং জল, এটা কার্বনিক অ্যানহাইড্রেট ছাড়াও কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি হতে পারে, কিন্তু এর রেট কিন্তু অনেক কম। অথচ যখনই কার্বনিক অ্যানহাইড্রেস দেবো, তখন দেখবো তার 10 মিলিয়নস বেড়ে যাবে। যেমন ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এনজাইম দিস রিয়াকশন, মানে আগে যে রিয়াকশানটা দেখালাম, কোন রিয়াকশানটা, CO2 প্লাস H2O, এই রিয়াকশানটা H2CO3, এই রিয়াকশানটা যদি কোনো এনজাইম ছাড়া হয়, তাহলে পার আওয়ারে এই কার্বনিক অ্যাসিড পার আওয়ার তৈরি হবে কত, মাত্র 200টা। কিন্তু যদি আমি এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস দিই, যেটা সাইটোপ্লাজমে পাওয়া যাবে, রিয়াকশন স্পিড কীভাবে বাড়ছে, 6 লাখ পার সেকেন্ড। এবার পার আওয়ারে কত হয় তুমি হিসাব করে দেখো, পার আওয়ারে 360 সামথিং এরকম কিছু একটা হয়ে যাবে, লক্ষ কোটি, মানে 10 মিলিয়নসটা হয়ে যাবে কত মিলিয়নস। তাহলে ভাবো, তাহলে এই যে সামান্য পরিমাণ লাগে, এনজাইম লাগে খুব কম পরিমাণ, এবং এনজাইম কখনো নষ্ট হয় না, এটা আবার পুনরায় রিউজ হয়। এই এনজাইম দেওয়ার জন্য টেম্পারেচার কম লাগে, কম টেম্পারেচার কাজটা শেষ হয়। তো এনজাইমটা ক্যাটালিস্ট, অলসো বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, এটা অ্যাক্সিলারেট করছে এরকমভাবে 10 মিলিয়ন টাইমস। দেয়ার আর 1000 টাইপ অফ এনজাইমস, কত 1000 টাইপস অফ এনজাইম, ইচ ক্যাটালাইজিং এ ইউনিক কেমিক্যাল অর মেটাবলিক রিয়াকশন। প্রত্যেকটা 1000টা এনজাইমের মধ্যে প্রত্যেকটা তার নিজস্ব একটা রীতি আছে, প্রত্যেকটা তার নিজস্ব রীতিতেই কিন্তু কেমিক্যাল এবং মেটাবলিক রিয়াকশান চালাবে। মাল্টি স্টেপ মানে একটা প্রোডাক্ট ছিল, আমি S1 দিচ্ছি, S1 একটা প্রোডাক্ট সাবস্ট্রেট ছিল, এখানে এনজাইম E1 দিলাম, তাহলে প্রোডাক্ট হচ্ছে P1, আবার একটা এনজাইম দিলাম 2, প্রোডাক্ট হচ্ছে P2, আবার এনজাইম 3 দিলাম,
প্রোডাক্ট 3। তাহলে এইটাকে বলছি কি মাল্টি স্টেপ, অনেকগুলো স্টেপ দিয়ে এটা তৈরি হচ্ছে, বুঝতে পেরেছি? তাহলে মাল্টি স্টেপ রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন when each of the step is catalyzed by same enzyme complex or different, E1 E2 সেমও হতে পারে, আলাদাও হতে পারে। তুমি গ্লাইকোলাইসিসের কথা ভাবো, ক্রেবস চক্রের কথা ভাবো, হেক্সোকাইনেস কি প্রথম থেকে সবগুলোই কি হেক্সোকাইনেস? তাহলে কোথায় কি বিভিন্ন রকম এনজাইম আছে, যখন ওটা পড়বো আমরা ডিটেলসে পড়বো, তাই না? তো এই যে সেম এনজাইম কমপ্লেক্স অর ডিফারেন্ট এনজাইম, দ্যাট ইজ কল্ড মেটাবলিক পাথওয়ে। মেটাবলিক পাথওয়ে তাহলে আমরা কাদের বলবো? আগের দিন কিন্তু বলেছিলাম পাথওয়ে জিনিসটা কি, আজকে মেটাবলিক পাথওয়েটা বলছি মাল্টি স্টেপস কেমিক্যাল রিয়াকশন, যেটা কি না পরপর চলছে। এবং গ্লুকোজ থেকে এনসিআরটি বলছে গ্লুকোজ থেকে 2 অণু, এটা হচ্ছে 6 কার্বনযুক্ত গ্লুকোজ থেকে 3 কার্বনযুক্ত 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটা হচ্ছে কটা স্টেপ না 10টা স্টেপ। গ্লাইকোলাইসিস ঠিক আছে। তো এই যে 10টা স্টেপ, আবার ক্রেবস সাইকেল সেটাও কিন্তু 10 স্টেপস। তো এই যে স্টেপগুলোকে বলছি আমরা কি মেটাবলিক পাথওয়ে। এবং এখানে কি হচ্ছে না গ্লুকোজ সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছি কি 2 অণু পাইরুভিক অ্যাসিড আর 2 অণু জল তৈরি করছে আলটিমেটলি। এটা কিন্তু ভালো করে বোঝো, এখানে কিন্তু যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু শ্বসন নয়, কিন্তু ভালো করে বুঝে নাও। এটা যখন আমরা পড়বো তখন আমরা এটা বুঝবো। ওই রিয়াকশানটা এখানে আমি আবার এনেছি। অ্যাবাভ মাল্টিস্টেপ রিয়াকশান ইজ অ্যাকচুয়ালি মেটাবলিক পাথওয়ে ইন হুইচ গ্লুকোজ বিকামস পাইরুভিক অ্যাসিড থ্রু 10 ডিফারেন্ট এনজাইমস ক্যাটালাইজ মেটাবলিক স্টেজ। 10টা বিভিন্ন এনজাইম। দিস পাথওয়ে প্রোভাইডস ডিফারেন্ট এন্ড প্রোডাক্ট। তাহলে এই যে পাথওয়ে প্রোভাইডস কী করে ডিফারেন্ট এন্ড প্রোডাক্ট, বিভিন্ন এন্ড প্রোডাক্টগুলো ডিফারেন্ট কন্ডিশন, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করবে। যদি অক্সিজেন পায় তাহলে একরকম কন্ডিশন, যদি অক্সিজেন না পায় আরেক রকম, যদি অক্সিজেনযুক্ত কোনো যৌগ হয় তাহলে আরেক রকম। সেইটাই আমরা জানি যে রেসপিরেশনে যখন আমরা পড়বো সেটা হচ্ছে অ্যারোবিক, অ্যানারোবিক এবং ফার্মেন্টেশন, 3টে টাইপ হয়। তো সেখানে আমরা দেখব যে মুক্ত অক্সিজেনের যদি একমাত্র আসে তবেই সেটা এরোবিক। আর এরোবিক যদি মুক্ত অক্সিজেন যদি না থেকে যদি কোনো যৌগের সঙ্গে যুক্ত অক্সিজেন বা এরকম কোনো নেগেটিভ আয়ন যদি হয় তখন তাহলে আমরা বলবো অ্যানারোবিক। আবার ইয়েতে দেখব কোল সন্ধান বা ল্যাকটিক অ্যাসিড সন্ধানে সেখানে আমরা আবার অক্সিজেন পাবোই না। তো যাই হোক, ওটা এখানে আলোচনার বিষয় না। দিস পাথওয়ে প্রোভাইড ডিফারেন্ট এন্ড প্রোডাক্টস ইন ডিফারেন্ট কন্ডিশন। তাহলে এই যে কন্ডিশনটা পাইরুভিক সবার ক্ষেত্রে হবে না, কিন্তু স্কেলেটাল মাসেলে আন্ডার অ্যানারোবিক কন্ডিশন কী করছে ল্যাকটিক অ্যাসিড ইজ ফর্ম, আন্ডার নর্মাল অ্যারোবিক কন্ডিশনে কী করছে পাইরুভিক অ্যাসিড। ইস্টের ক্ষেত্রে কী করছে ফার্মেন্টেশন, কী তৈরি করছে সেম পাথওয়েতে বলছে ইথানল বা অ্যালকোহল। দেখো এইখানে কিন্তু 10টা স্টেপ বলেছে, কিন্তু এটা তুমি মাথায় রাখবে পাইরুভিক অ্যাসিড অবধি হচ্ছে আমরা জানি 10টা স্টেপ, কিন্তু এনসিআরটিকে বাদ দিয়ে চলবে না। অতএব এইখানে কিন্তু ইথাইল অ্যালকোহল এবং তোমার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সবই কিন্তু 10টা স্টেপ শো করিয়ে দিচ্ছে। নেক্সট যেটাতে আমরা ঢুকবো সেটা হচ্ছে হাউ ডু এনজাইম ব্রিং অ্যাবাউট সাচ হাই রেটস অফ কেমিক্যাল কনভার্সন। কীভাবে এই এনজাইম এত উচ্চ হারে রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে, কীভাবে? তো বলা হচ্ছে কি দ্য কেমিক্যাল হুইচ ইজ কনভার্টেড ইনটু প্রোডাক্ট ইজ কল্ড সাবস্ট্রেট। তাহলে কেমিক্যালটা কি, যে কেমিক্যালটা প্রোডাক্টে পরিণত হয় সেটা হচ্ছে সাবস্ট্রেট। বেশ, হেন্স এনজাইম দ্যাট ইজ প্রোটিন উইথ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, তার মানে 3D স্ট্রাকচার একমাত্র আমরা জানি, বা 3 ডিগ্রি পড়ে এসছি, তার পকেট তৈরি হয়। অতএব সেটাই বলা হচ্ছে এখানে
স্ট্রাকচার ইনক্লুডিং অ্যান অ্যাক্টিভ সাইট, যার অ্যাক্টিভ সাইট থাকবে সেই কনভার্ট সাবস্টেট ইনটু প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে সেই সমস্ত এনজাইমই কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবে যার 3 ডাইমেনশন গঠন থাকবে, যার অ্যাক্টিভ সাইট থাকবে, অ্যালোস্টিক না থাকলেও হবে। সিমুলটিক্যালি তাহলে এস কি বলছে, ডিপিক্টেড করছে কি, এস থেকে পি হচ্ছে বাই এনজাইম। এইটা সাবস্টেট এস, substrate S has to bind the enzyme at its active site within a given clip or pocket। ঠিক একই কথা পকেটের মধ্যে যুক্ত হবে। the substrate has diffused towards the active site, তাহলে এর মধ্যে পুরো মিশে যাবে, অ্যাক্টিভ সাইডে ডিফিউজড হয়ে যাবে। there is thus an obligatory formation, obligatory মানে ফ্যাকাল্টেটিভ মানে হতেও পারে না হতে পারে, প্রয়োজন হলো হলো, প্রয়োজন হলো না হলো না, কিন্তু অবলিগেটিভ মানে বাধ্যতামূলক। ফরমেশন অফ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ইএস মিনস এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট। ই স্ট্যান্ড ফর এনজাইম অ্যান্ড এস স্ট্যান্ড ফর সাবস্ট্রেট। দিস কমপ্লেক্স ফরমেশন ইজ ট্রানজিয়েন্ট। এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এটা কিন্তু টেম্পোরারি ইন্টারমিডিয়েট ফর্ম, এইটাকে টেম্পোরারি বা ট্রানজিয়েন্ট ফিনোমেনন বলে। এটা পরিবর্তনযোগ্য, পরিবর্তন হয়ে এনজাইম প্রোডাক্টে পরিবর্তন হয়ে যাবে। ডিউরিং দ্য স্টেট হোয়ার সাবস্টেট ইজ বাউন্ড টু দ্য এনজাইম অ্যাক্টিভ সাইট, এ নিউ স্ট্রাকচার অফ দ্য সাবস্টেট ইজ কল্ড ট্রানজিশন স্টেট স্ট্রাকচার ইজ ফর্ম। কি বললো কথাটা, যে যখন এমন একটা অবস্থা হবে যেখানে সাবস্টেটের সঙ্গে কে যুক্ত হবে বললো, এনজাইম যুক্ত হবে কোথায় না অ্যাক্টিভ সাইডে। যে অ্যাক্টিভ সাইডে এনজাইমের অ্যাক্টিভ সাইডে যুক্ত হয়েছে সাবস্টেট, এটা অ্যাক্টিভ সাইডই মনে করো, অ্যাক্টিভ সাইডে। তাহলে এই যে এটা হওয়ার পরে যেটা ট্রানজিশন স্টেজ আসবে সেটা হচ্ছে সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স, এর কথাই বলা হচ্ছে। এটা হচ্ছে কি ট্রানজিশন স্টেট স্ট্রাকচার, ঠিক আছে? এই অবস্থানটা আসবে ভেরি সুন, খুব তাড়াতাড়ি, আফটার দ্য এক্সপেক্টেড বন্ড ব্রেকিং অর মেকিং। খুব তাড়াতাড়ি, এক্সপেক্টেড মানে যেটা আমরা বুঝতে পারছি অবশ্যম্ভাবী, হয় বন্ড তৈরি হবে অথবা ভাঙবে, ইজ কমপ্লিটেড, দ্য প্রোডাক্ট ইজ রিলিজ। তাহলে প্রোডাক্টটা বেরিয়ে আসবে ফ্রম দ্য অ্যাক্টিভ সাইড। তাহলে এই যে এখানে কমপ্লেক্সটা তৈরি হয়েছে, যখন বন্ড হয় ভাঙলো অথবা নতুন করে বন্ড তৈরি হলো, এবং সঙ্গে সঙ্গে কী হবে, এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হবে। এই লাইনটা এখানে বলা হয়েছে। ইন আদার ওয়ার্ডস, দ্য স্ট্রাকচার অফ সাবস্ট্রেট গেটস ট্রান্সফর্মড ইনটু স্ট্রাকচার অফ প্রোডাক্ট। যে স্ট্রাকচার ছিল, যা গঠন ছিল কার, এরকম মনে করো গঠনটা ছিল হচ্ছে সাবস্ট্রেটটা এরকম দেখতে ছিল গোল, এর সঙ্গে এনজাইম যেই যুক্ত হলো, তারপরে এনজাইমের চেহারাটা মনে করো এরকম ছিল। এখানেও এনজাইমটা এরকম চেহারাই থাকলো, কিন্তু প্রোডাক্টটা দেখা গেল যে কীরকম হয়ে গেল না, এরকম ধরনের প্রোডাক্টটা হলো পি। সেই কথাটা এখানে বলা হচ্ছে, মানে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে প্রোডাক্টের। যেমন মনে করো তুমি এক খণ্ড ডিম খেলে, এবার তো তুমি দেখতে পারবে না তোমার প্রোটিওজ কীরকম দেখতে হচ্ছে, প্রাইমারি সেকেন্ডারি বিভিন্ন রকম যে হয়, আমরা অ্যাসিড মেটাপ্রোটিন কীরকম যেটা ড্রাই প্রোটিন তৈরি হচ্ছে, এই যে প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো দেখতে পারবো না, আমরা আলটিমেট দেখতে পাবো কি অ্যামাইনো অ্যাসিড, তাই তো? অ্যামাইনো অ্যাসিড যখন স্টেবল আর মাংসটা স্টেবল, মাঝখানে কিন্তু সব হচ্ছে ট্রানজিয়েন্ট। দ্য পাথওয়ে অফ দিস ট্রান্সফরমেশন মাস্ট গো থ্রু সো কল ট্রানজিয়েন্ট অর অল্টারনেট স্টেট অফ স্ট্রাকচার। তাহলে এই যে পাথওয়েটা সবসময়ের জন্য যে ট্রান্সফর্ম করবে সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেজ। যেমন
এখানে কি বলা আছে, এনজাইম যেটা স্টার সেটা কিন্তু আমি দিয়েছি বোঝার সুবিধার জন্য, সাবস্টেট, সাবস্টেট এনজাইম কমপ্লেক্স, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, তারপরে এনজাইম, তারপর প্রোডাক্ট। এই মাঝখানের যে প্রোডাক্ট যেগুলো হয়েছে এগুলো হচ্ছে ট্রানজিশন বা অল্টারনেট, ট্রানজিশন ফর্মে আছে, এইগুলো কিন্তু অল্টারনেট স্টেট অবস্থায় আছে। দেয়ার কুড বি মেনি মোর অল্টার্ড স্ট্রাকচার, সেখানে অনেক রকম অল্টার স্ট্রাকচার হবে বিটুইন দ্য স্টেবল সাবস্টেট অ্যান্ড দ্য প্রোডাক্ট। তাহলে কি বলছে যে স্টেবল সাবস্টেটের সঙ্গে স্টেবল প্রোডাক্ট যে তৈরি হবে, তা সেইখানে অনেক প্রোডাক্ট, যদি মাল্টি স্টেপ হয় অনেক কিন্তু আনস্টেবল অল্টার্ড স্ট্রাকচার দেখতে পাবো। ঠিক, তারপরে কি বলা আছে, although other intermediate structural states are unstable, যদিও মাঝখানে যে স্ট্রাকচারগুলো হবে সেগুলো আনস্টেবল। স্টেবিলিটি ইজ সামথিং রিলেটেড টু এনার্জি স্টেট, এনার্জি স্ট্যাটাস অফ দ্য মলিকুল অর দ্য স্ট্রাকচার। তাহলে স্টেবল কখন হবে না, যখন প্রোডাক্ট তৈরি হলো তখন সে স্টেবল হয়ে গেলো, কারণ এনার্জি স্টেবল হয়ে গেছে, তার স্টেবিলিটি এসে গেছে। আর কখন, যখন সে সাবস্টেট ছিল, যখন সে খাদ্য হিসাবে ছিল তখনও কিন্তু সে স্টেবল ছিল, কারণ এনার্জিটা তখন স্টেট মানে কোনো রকম ফ্র্যাকচুর দেখা যায়নি। এই যে এই ডায়াগ্রামটা তোমার এনসিটি ডায়াগ্রাম, এখানে খুব ভালো করে এটা বুঝে নাও, বুঝে নিয়ে এটা কিন্তু না বুঝলেই বিপদ। এখান থেকে কতবার প্রশ্ন হয়েছে, এটা ওয়াই অ্যাক্সিস দেওয়া নেই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে জিরো আমি ধরে নিচ্ছি যেটা আমি প্রথমেই এঁকেছিলাম। এইটাকে কি শো করছে, এই ওয়াইটাকে শো করছে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যে পোটেনশিয়াল এনার্জিটা লাগে সাবস্ট্রেটকে এনজাইমকে কাজ করতে গেলে। আর এটা হচ্ছে প্রোগ্রেস অফ রিয়াকশান, কী হারে রিয়াকশান এগোচ্ছে। যদি এখানে CO2 প্লাস H2O দিই আমি, দুটো প্রোডাক্ট, আর এনজাইম দিইনি মনে করো, কার্বনিক হাইড্রেজ দিইনি, তাহলে এই যে কালারটা, এই কালারটা দেখাবে। আলটিমেট তৈরি হবে কিন্তু H2CO3, এটা কিন্তু তৈরি হবে। তাহলে এই যখন তৈরি হচ্ছে, এই প্রথমে যেটা তৈরি হচ্ছে, এই যে এইটা কার্যকারী করার জন্য একটা এনার্জি দরকার, যে এনার্জিতে পেলে পরে, বাইরে থেকে এনার্জি পেলে পরে এই পজিশনে প্রোডাক্ট দুটো এসে অবস্থান করবে। এবার প্রোডাক্টগুলো তারপরে হয় বন্ড ভাঙবে বা জুড়বে, সেই অবস্থানটাকে বলছি ট্রানজিশন স্টেট। যদি এনজাইম না পায় তাহলে অনেক হিট লাগবে, তখন বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম। খবরদার, এগুলো কিন্তু এবি চিহ্ন দিয়ে কিন্তু কোশ্চেন করে দেবে। আর এটা অনেক কম লাগলো কেন, এখানে আমি কি দিলাম, কার্বনিক অ্যানহাইড্রেজ। যখনই দিলাম তখন অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রেজ যখন দিলাম তখন অনেক কম লাগলো। এবার এটাকেই আমরা পড়ব। কি বলছি, ইন দ্য ফলোয়িং মানে হচ্ছে সাইডের পিকচারের কথাটা বলা হচ্ছে, ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড এক্স অ্যাক্সিস বলছে কি প্রোগ্রেশন অফ দ্য স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন। তাহলে প্রোগ্রেশন অফ দ্য রিয়াকশন মানে স্ট্রাকচারাল প্রোডাক্টে পরিণত হচ্ছে, স্ট্রাকচার ট্রান্সফরমেশন হচ্ছে, অর বা স্টেট থ্রু দ্য ট্রানজিশন পিরিয়ড, স্টেট থ্রু দ্য ট্রানজিশন স্টেট। এই যে ট্রানজিশন স্টেট থেকে এই জায়গাটায় পরিণত হয়ে যাচ্ছে। উই উড নোটিস টু থিং, দুটো জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি। দ্য এনার্জি লেভেল ডিফারেন্স বিটুইন এস অ্যান্ড পি, বিটুইন সাবস্ট্রেট এস অ্যান্ড প্রোডাক্ট পিতে এনার্জি লেভেল দুটো লক্ষ্য করতে পারছি। ইফ এনার্জি লেভেল অফ পি ইজ অ্যাট লোয়ার লেভেল দ্যান এস, যদি এই পি এর লেভেল, এনার্জি লেভেল লো হয়, এনার্জি লো হয়, ভালো করে বোঝো, আর এসের যদি এনার্জি লেভেল হাই হয়, এনার্জি লেভেল হাই হয় কার, এখানে এনার্জি লেভেল যদি হাই হয়, এনার্জি লেভেল
হাই, তাহলে এসের যদি হাই হয় রিয়াকশান ইজ এক্সোথার্মিক, তার মানে এই যে এনার্জিটা ছিল এই এনার্জিটা এইখানে এনার্জি হিসাবে বেরিয়ে আসবে, সেই জন্য এটা এক্সোথার্মিক। ঠিক অপোজিট যদি হয় তখন হচ্ছে এন্ডোথার্মিক, তাহলে এখানে এনার্জি প্রবেশ করবে। যেমন গ্লুকোজ তৈরি যদি হতো এখান থেকে, যদি মনে করো কার্বন ডাইঅক্সাইড আর জল মিলিত হয়ে যদি এটা গ্লুকোজ তৈরি হতো, C6H12O6 তৈরি হতো, তাহলে সেটা এন্ডোথার্মিক, কারণ ওর মধ্যে এনার্জি প্রবেশ করেছে। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে কোনটা কোনটা এন্ডোথার্মিক কোনটা এক্সোথার্মিক, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। However, whether it is an exothermic or spontaneous reaction, এক্সোথার্মিককে আমরা আরেকটা কি নাম দিলাম, স্পন্টেনিয়াস, স্বাভাবিকভাবে, or endothermic or energy requiring, এনার্জি দরকার, the S has to go through a much higher energy level or transition stage। কি বলতে চাইলো, যে এক্সোথার্মিক হোক অথবা এন্ডোথার্মিক হোক, যাই হোক না কেন, সাবস্টেটকে একটা নির্দিষ্ট এনার্জি দরকার, সেই এনার্জির জন্য সে ট্রানজিশন স্টেটে পৌঁছতে পারবে। তারপরে যদি এনজাইম পায়, এনার্জি ট্রানজিশন স্টেটে পৌঁছতে হবে। যদি এনজাইম পায় তাহলে এই ট্রানজিশন স্টেটটা অনেক কমে আসবে। কোথায় কমে আসছে, যেই এনজাইম পেলো ট্রানজিশন স্টেটটা এখানে কমে আসছে, এনার্জিটা অনেক কম লাগছে। আর যদি না পায় ট্রানজিশন স্টেটটা এত উঁচুতে। এটাই বলতে চাইছি যে এক্সোথার্মিক হোক বা এন্ডোথার্মিক হোক, যে রিয়াকশনই হোক না কেন, যে ট্রানজিশন স্টেটে যদি পৌঁছতে হয় তাহলে কিন্তু এনজাইম যদি হয় তাহলে তার পৌঁছতে কম শক্তি লাগবে, আর যদি না হয় বেশি লাগবে। দ্য ডিফারেন্স ইন অ্যাভারেজ এনার্জি কনস্ট্যান্ট, দ্য ডিফারেন্স ইন অ্যাভারেজ এনার্জি কনস্ট্যান্ট অফ এস from that of this transition state is called activation energy। তাহলে এই যে ডিফারেন্সটা আবার পড়ছিলেন, এটা দ্য ডিফারেন্স ইন অ্যাভারেজ এনার্জি কন্টেন্ট অফ এসের যে ডিফারেন্স এনার্জিটা নিল, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স এনার্জি মানে এনজাইম নেওয়ার জন্য কম লাগলো, এটাকেই অ্যাক্টিভেশন এনার্জি বলছি। তাহলে এইটা অ্যাক্টিভেশন এনার্জি কার জন্য, উইদাউট এনজাইমের অ্যাক্টিভেশন এনার্জি, আর এইটার অ্যাক্টিভেশন এনার্জি কখন না, উইথ এনজাইম। তাহলে ট্রানজিশন স্টেটে গিয়ে সাবস্টেটটা ভাঙবে, তার জন্য অ্যাক্টিভেশন এনার্জি দরকার, সেই অ্যাক্টিভেশন এনার্জির জন্য সে ট্রানজিশন স্টেটে যাবে। এই অ্যাক্টিভেশন এনার্জিটা কম লাগবে যদি এনজাইম থাকে, আর বেশি লাগবে যদি এনজাইম না থাকে। এনজাইম ইভেনচুয়ালি ব্রিং, হ্যাঁ enzymes eventually brings down this energy barrier, making transition of S to P more easily। কি বলছে, এনজাইম ইভেনচুয়ালি ব্রিং ডাউন দিস এনার্জি, তাহলে এই এনার্জিটা অ্যাক্টিভেশনটাকে অনেক কমিয়ে দিচ্ছে, যার ফলে মেকিং দ্য ট্রানজিশন অফ এস টু পি, মানে এস থেকে সাবস্টেট থেকে পিতে পরিবর্তন করতে খুব ইজি প্রসিডিওরে যেতে পারবে। হ্যাঁ বলো। ঠিক আছে, ক্লাস করো। নেক্সট যেটা আমরা এই ডায়াগ্রামে আছি সেটা এইখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি, যেটা হচ্ছে এনার্জি পোটেন্সি। কি বলছে না, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, বলে ই অ্যাক্ট, এটা লিখে রেখো, এটা দিয়ে কোশ্চেন করে। ই অ্যাক্ট আনক্যাটালাইজড অবস্থায়,
ই অ্যাক্ট ক্যাটালাইজড অবস্থায়, মানে এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি, ই অ্যাক্ট মানে অ্যাক্টিভেশন এনার্জি, আনক্যাটালাইজড অবস্থায় আর ক্যাটালাইজড অবস্থায়। আর কিছু কিছু পয়েন্ট আমি এখানে জুড়ে দিয়েছি, সেটা তোমাদের বোঝার জন্য। সাবস্ট্রেট এখানে কী হয়েছে এটা তোমরা পড়েওছো। এখানে যে কথাগুলো হাতে লিখে দিয়েছি সেটা বুঝতে হবে। রিলিজিং এনার্জি ইজ আনচেঞ্জেবল আইদার প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এনজাইম। এই যে এইখানের এরিয়াটা, এই যে যখন সেখান থেকে প্রোডাক্ট তৈরি করছে, তখন কিন্তু রিলিজিং এনার্জি কখনো বেশি হবে না, কখনো কম হবে না, সে তোমার এনজাইম থাকুক কি না থাকুক। নেক্সট আরেকটা কি কথা লিখেছি, ফর এ রিয়াকশান টু স্টার্ট অ্যান্ড এক্সটার্নাল হবে, এটা এক্সটার্নাল সাপ্লাই অফ এনার্জি ইজ নিডেড। তাহলে ফর এ রিয়াকশান টু স্টার্ট, একটা রিয়াকশানকে স্টার্ট করতে একটা এক্সটার্নাল এনার্জি দরকার হয়, ইট কল্ড অ্যাক্টিভেশন এনার্জি, যাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। আর এটা তো আমরা আলোচনা করছি ইনসেপশন অফ কার্বনিক অ্যানহাইড্রেজে 200 ml 200টা মলিকুল তৈরি হয়, আর ওটা যদি থাকে তাহলে কি 6 লাখ, এটা আমাদের পড়া হয়ে গেছে অলরেডি। নেচার অফ এনজাইম অ্যাকশন, এনজাইম কীভাবে কাজ করে এটা আমাদের সবার জানা, একদম ক্লাস 9 থেকে পড়েছি, তবু একটু দেখে নিই। ইচ এনজাইম, প্রতিটা এনজাইম হ্যাজ এ সাবস্ট্রেট বাইন্ডিং সাইট ইন ইটস মলিকুল সো দ্যাট এ হাইলি রিঅ্যাক্টিভ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ইজ প্রডিউস। যেহেতু প্রতিটা এনজাইমে সাবস্ট্রেটকে বাইন্ডিং করার জন্য একটি হাইলি রিঅ্যাক্টিভ সাইট থাকে, দ্যাট ইজ কি অ্যাক্টিভ সাইট, সেই জন্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হতে পারে। নেক্সট কি বলছে, দিস কমপ্লেক্স ইজ শর্ট লিভ, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ইজ শর্ট লিভ অ্যান্ড ডিসোসিয়েট ইনটু প্রোডাক্টে পরিণত হয়, প্রোডাক্ট and the unchanged enzyme with the intermediate formation of the enzyme product complex। তাহলে কি বলছে, প্রোডাক্ট হচ্ছে যে আনচেঞ্জ এনজাইম কখনো চেঞ্জ হচ্ছে না, এনজাইম যেমন ছিল সে শুধু অ্যাক্সিলেট মানে ত্বরান্বিত বা মন্দবিত করতে সাহায্য করবে। দ্য ফরমেশন অফ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ইজ এসেন্সিয়াল ফর ক্যাটালিস্ট, এটা অবশ্যই দরকার ক্যাটালিস্টের জন্য। এনজাইম প্লাস সাবস্ট্রেট ইজ ইকুয়াল টু এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সেটা কনভার্ট হয়ে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, সেটা আলটিমেট কী হচ্ছে এনজাইম প্লাস প্রোডাক্ট চলে যাবে, এনজাইম আবার পুনরায় আবার এনজাইম আবার একটা সাবস্ট্রেটকে নিতে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রসিডিউর। Catalytic cycle of an enzyme action can be described in 4 steps। তাহলে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশান, বায়োলজিক্যাল কেমিক্যাল রিয়াকশান, অবশ্যই তাহলে ক্যাটালিটিক রিয়াকশান, ক্যাটালিটিক সাইকেল 4টে স্টেজ নিয়ে তৈরি হবে। ফার্স্ট কি, সাবস্ট্রেট বাইন্ড করবে অ্যাক্টিভ সাইট অফ এনজাইম, সেখানে ফিটিং করবে কোথায়, অ্যাক্টিভ সাইটে কি, ঠিক আছে। The binding of substrate induced, কি ইন্ডিউসড মানে উদ্দীপ্ত করবে এনজাইমকে টু অল্টার শেপ। কেন, কারণ এই এনজাইমের যে এই মনে করো এনজাইমটা ছিল, এইটা হচ্ছে এনজাইম, এই এনজাইমের সঙ্গে যখনই কোনো প্রোডাক্ট সাবস্ট্রেট যুক্ত হলো তখন এ আরও চেপে ধরলো, একে আরও চেপে ধরল, শেপ চেঞ্জ করলো। কেন না, তার এই যতটা কনফার্মিটি, যতটা অ্যাফিনিটি থাকবে পুরোটা দিয়ে ও চেপে ধরবে, যাতে ও বন্ড তৈরি করতে এবং ভাঙতে পারে। লাইনটা কী বলছে, হিসেবে জায়গায় লাইন তুলে কিন্তু প্রশ্ন করবে কিন্তু। দ্য বাইন্ডিং অফ সাবস্ট্রেট ইন্ডিউস কটা মানে আমরা জানি ইন্ডিউসেবল আর রেপ্লিসেবল, ল্যাক অপারেন্টকে ইন্ডিউসেবল বলি কারণ ওই ল্যাকটোজে থাকার জন্য ইন্ডিউস হয়ে যায়। ঠিক এখানেও সাবস্ট্রেটটা ইন্ডিউস করছে কাকে, এনজাইমকে, টু অল্টার দ্য শেপ এবং ফিটিং মোর টাইটলি অ্যারাউন্ড দ্য সাবস্ট্রেট চারপাশে দিয়ে। সেকেন্ড হলো থার্ড, অ্যাক্টিভ সাইড অফ এনজাইম নাও ইন
ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য সাবস্ট্রেট, তাহলে এইবার এনজাইম সাবস্ট্রেটের খুব কাছাকাছি চলে যাবে এবং ব্রেকস করবে কি কেমিক্যাল বন্ডস অফ দ্য সাবস্ট্রেট, কেমিক্যাল বন্ডস ব্রেক করবে অ্যান্ড নিউ এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করবে। তারপরে ব্রেক করলে আবার নতুন বন্ডও তৈরি করবে, অথবা নাও করতে পারে, ব্রেক করে আলাদা করে দিল, তাও হতে পারে। এবং লাস্ট এনজাইম রিলিজ হয়ে যাবে। এনজাইম কী করবে? এনজাইম রিলিজেস দ্য প্রোডাক্ট, এনজাইম নিজে তো বের হবেই আনচেঞ্জ অবস্থায়, প্রোডাক্টসকে বের করে দেবে। আর কি অফ দ্য রিয়াকশন অ্যান্ড ফ্রি এনজাইম ইজ রেডি টু বাইন্ড দ্য অ্যানাদার মলিকুল অফ সাবস্ট্রেট, আলাদা মলিকুলকে, এবং এইভাবে রিসাইকেল করতে থাকবে, এইভাবে সাইক্লিক অর্ডারে চলতে থাকবে। যে সমস্ত এনজাইম কন্টিনিউয়াস তৈরি হয় তাকে বলে কনস্টিটিউটিভ এনজাইম। যে এনজাইম কোনো পদার্থের উপস্থিতির জন্য তৈরি হয় তাকে ইন্ডিউসেবল এনজাইম বলে। যে এনজাইম কোনো পদার্থের উপস্থিতিতে নিষ্ক্রিয় হয়ে যায় তাকে রেপ্রিসেবল এনজাইম বলে। এগুলো সব আমরা 12 পড়বো, এসে গেছি আমরা প্রায় এইসব আলোচনার মধ্যে। তাহলে এটা ক্যাটালাইটিক সাইকেল, আবার কি রিসাইকেলিং হতে থাকবে। তো কনস্টিটিউটিভ এনজাইম কোথায় দেখতে পাবো না, যেমন একটা উদাহরণ হচ্ছে আমরা দিতে পারি কি ক্রেবস এই গ্লাইকোলাইসিস। তোমার গ্লাইকোলাইসিসে চলতেই থাকবে, কারণ শ্বাস শ্বসন তো হতেই হবে, সেই জন্য গ্লাইকোলাইসিস কনস্টিটিউটিভ, সবসময় ওই এনজাইমগুলো কাজ করতেই থাকবে। এখানে যেটা দিয়েছে এটা এনসিইআরটিতে নয়, কিন্তু এটা বোঝার জন্য দিয়েছি, খুব ভালো করে পড়ো। এটাকে কি দিয়েছি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কোথায় পাই না গ্লাইকোলাইসিসে। ফ্রুক্টোজ 1, এটা এখন ডিটেলসে আলোচনা করব না কারণ সময় চলে যাবে। তাহলে 1,6 বিসফসফেট, দুটো ফসফেট আছে, একটা আছে 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনের সঙ্গে কিন্তু এই যে 1 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত আছে, আর 6 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত আছে। একে কি এনজাইম দিলাম? একে এনজাইম দিলাম ফ্রুক্টোজ 1 বিসফসফেট অ্যালডোলেজ। তাহলে আমরা সংক্ষেপে বলি অ্যালডোলেজ। মনে করে দেখো, এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, এরকম এসে দুটো ভাগ হয়ে যাওয়ার পরে এদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হয়। মনে করে দেখো, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর এদিকে কী হয়? ফসফোগ্লিসালডিহাইড বা 3-ফসফোগ্লিসালডিহাইড, অ্যালডিহাইড, ঠিক আছে, এএলডি তৈরি হয়। মনে করে দেখো, দুটোই 3 কার্বনযুক্ত, এটাও 3 কার্বনযুক্ত, এটাও 3 কার্বন, তারপরে এখান থেকে এসে পাইরুভিক অ্যাসিড হয়। আমি আর ডিটেলসে যাচ্ছি না। এই যে এখানে প্রোডাক্টটা থাকে, সেই প্রোডাক্টটাকেই হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখানে যে কাজটা করে, অল্টারনেট কাজ করে, তাকে বলি অ্যালডোলেজ। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এই অ্যালডোলেজ যখন এখানে প্রক্সিমিটিতে আসলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, এখানে বন্ড ভেঙে দিল কে না এনজাইম। এনজাইমটার নামটা কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজ। ভেঙে দিয়ে কী করলো? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এবং আরেকটা কী করলো? গ্লিসারলডিহাইড 3-ফসফেট বা 3-ফসফোগ্লিসারলডিহাইড, যাই বলো। এবং এই দুটো প্রোডাক্ট যখন তৈরি হলো, এই যে এনজাইমটা আবার কিন্তু সে যাচ্ছে নতুন একটা খাদ্যকে নিতে। এইটা কন্টিনিউয়াস চলতে হবে, আগের যে লেখা তার সঙ্গে এটা কন্টিনিউটি। ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। এবার আমরা পড়ব কি কি ফ্যাক্টর আছে যা এফেক্ট করে এনজাইম অ্যাক্টিভিটিকে। এনজাইম অ্যাক্টিভিটি ক্যান বি এফেক্টেড বাই চেঞ্জ ইন দ্য কন্ডিশন, যদি কন্ডিশনে চেঞ্জ হয়, দ্যাট ইজ ফ্যাক্টর। তাহলে এনজাইম অ্যাক্টিভিটি ক্যান বি এফেক্টেড বাই দ্য চেঞ্জ ইন দ্য কন্ডিশন হুইচ ক্যান অল্টার দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। তাহলে এনজাইমের টার্সিয়ারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তাহলে টার্সিয়ারি স্ট্রাকচার চেঞ্জ হতে পারে কিসে না? পিএইচ কম বেশি হলে হতে পারে, টেম্পারেচার কম বেশি হলে হতে পারে, বিভিন্ন রকম আরও ফ্র্যাকশন তার জন্য হতে পারে। ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি আর টেম্পারেচার, pH, change in substrate concentration or binding specific chemicals, very very important, এটা গুরুত্ব দেয় না ছাত্রছাত্রীরা। এই যে বাইন্ডিং স্পেসিফিক কেমিক্যাল, দ্যাট ইজ কল্ড ইনহিবিটরস অর
এগুলোকে আমরা কি বলি? এইগুলোকে বলি ইনহিবিটার্স অর টক্সিন, যেমন পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে। এছাড়াও ইনহিবিটার হিসেবে অনেক কিছু কাজ করতে পারে, আবার মডুলেটর হিসেবেও কাজ করতে পারে। তাহলে কি, যে ফ্যাক্টরসগুলো এনজাইমের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করতে পারে, কমাতে, বাড়াতে এবং ধ্বংস করতে পারে, যেমন পটাশিয়াম সায়ানাইড কি রেসপিরেটরি চেনে গিয়ে একদম টার্মিনাল রেসপিরেশনকে অক্সিজেন যেখানে ক্যাপচার করে সেখানে গিয়ে আটকে দেয়, আর মানুষের শ্বাস কার্য চলে না, সঙ্গে সঙ্গে মারা যায়। তো এনজাইমের কাজটাকে বন্ধ করে দেয়। সেরকম টেম্পারেচার যদি অতিরিক্ত হয় তাহলে এনজাইম কাজ করতে পারবে না। যেমন মনে করো, তুমি দেখবে যখন আমাদের কারো জ্বর হয়, জ্বর হলে পরে ডাক্তারবাবু দেখবে ভিটামিনস এবং মিনারেলস কিছু দেয়। কেন দেয়? এর পিছনে কারণ কি? এর পিছনে অনেকগুলো কারণ আছে। এগুলো কারণ হচ্ছে যে ভিটামিন মিনারেল দিতে হবে কেন না, আমাদের যে অ্যান্টিবায়োটিকটা ডাক্তারবাবু দিচ্ছে সেই সময় আমার দেহে যে ইকোলাই আছে বা অন্য অন্য ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের ভিটামিন তৈরি করে, সেগুলোও মারা যায়। সেগুলো মারা যায়। এবার সেগুলো মারা গেলে পরে আমার তো দেহে কী হবে, সাপ্লাই কমে যাবে ভিটামিনসের। সেই জন্য ডাক্তারবাবুরা কী করে, সঙ্গে মাল্টিভিটামিনালস দিয়ে দেন। এগুলো কারণ আছে। তো সেই জন্য এগুলো এখানে কী বলছি, এগুলো ভালো করে দেখো। এখানে আমি যেটা আক্সটা লিখেছি, অলসো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এনজাইম, এনজাইম কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এই দুটো তো অবশ্যই। এখানে আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, প্রোডাক্ট কনসেন্ট্রেশন অলসো। যদি পারো নোট যখন পাবে বা এখনই খাতায় লিখে রাখো যে এইরকম জায়গায় আমার লিখতে হবে প্রোডাক্ট কনসেন্ট্রেশন। আমার যদি মনে থাকে আমি নোটে করে দেবো, না হলেও তোমরা করে রাখবে। প্রোডাক্ট কনসেন্ট্রেশনও কিন্তু এফেক্ট হতে পারে। ওই যে লুচি ভাজার গল্পটা করলাম, তাই না? অতিরিক্ত হয়ে গেলে কাজ বন্ধ রাখতে হবে। ফার্স্ট, temperature and pH. Enzyme generally function in a narrow range of temperature and pH. খুব পার্থক্য কম, ন্যারো রেঞ্জে। Each enzyme shows its highest activity at a particular temperature. একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা এনজাইম তার হাইয়েস্ট ক্যাপাবিলিটি দেখায় এবং পার্টিকুলার পিএইচেও এনজাইমটা তার হাইয়েস্ট পারফরমেন্স দেখায়। তখন সেই যে হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে সেই সময় যে টেম্পারেচার থাকবে, সেই সময় যে পিএইচ থাকবে, তাকে অপটিমাম টেম্পারেচার বা অপটিমাম পিএইচ বলবো। ইন হিউম্যানের ক্ষেত্রে কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর হিউম্যানের ক্ষেত্রে অপটিমাম পিএইচ 6 to 8 to 7.5 পিএইচ নর্মালি। কিন্তু এই নয় যে এটাই ফিক্সড, নর্মালি দেখা যায় যে কিডনি, লিভার, বিভিন্ন জায়গায় যে ফাংশনগুলো করে, এই ফাংশনগুলো ইন্টেস্টাইন, এগুলো জায়গায় এগুলো হয়। কিন্তু দেখো লাইসোজাইমের যে কাজ হবে, যেটা বলছে 5 পিএইচ, পেপসি যেমন 2 বা 2.2 এতে কাজ করে। অ্যাক্টিভিটি ডেক্লাইন্স কার, এনজাইমের অ্যাক্টিভিটি ভেঙে যায়, বোথ, দুটোই। এনজাইমের অ্যাক্টিভিটিস ডেক্লাইন বোথ বিলো অ্যান্ড অ্যাবভ দ্য অপটিমাম টেম্পারেচার। যদি কোনো কারণে টেম্পারেচার বাড়ে তাতেও অ্যাক্টিভিটি কমে যাবে, টেম্পারেচার কমলেও কমে যাবে, পিএইচ কমলেও কমে যাবে, বাড়লেও কমে যাবে। লো টেম্পারেচার প্রিজার্ভস দ্য এনজাইম ইন টেম্পোরারিলি ইনঅ্যাক্টিভ। যদি নির্দিষ্ট টেম্পারেচার কমে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেখানে কিন্তু অ্যাক্টিভ সাইড ওপেন হবে না এবং সে ফাংশনালি ইনঅ্যাক্টিভ থাকবে। হাই টেম্পারেচারে ডেস্ট্রয় হয়ে যায়। আমরা জানি প্রোটিন সবসময় হাই টেম্পারেচারে ডিন্যাচুরেট হয়ে যায়, তাই তো? ডিন্যাচুরেট করে যাবে, অতএব সে কার্যকরী হবে না, বিকজ প্রোটিনস আর ডিন্যাচুরেট বাই হিট। এখানে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে খুব ভাইটাল ডায়াগ্রাম। তোমার এনসিআরটিতে এই লাল আর নীল রঙের জায়গাটা দেওয়া নেই। দিস ইজ অপটিমাম। তার মানে কি, এটা এই পিএইচটা মনে করো, সাপোজ এখানে পিএইচ 5 আছে,
তাহলে 5-এর থেকে বেশি হলেও ডেক্লাইন করবে, 5-এর থেকে কম হলেও ডেক্লাইন করবে। এইখানে মনে করো যে ইঞ্জিনটা কাজ করছি সেটা 37 ডিগ্রিতে সেন্টিগ্রেডে একদম অপটিমাম, তাহলে এর থেকে বেড়ে গেলেও ডেক্লাইন করবে, কমে গেলেও ডেক্লাইন করবে। এটাকেই বোঝানো হয়েছে, আর কিচ্ছু না। কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট কাকে বলা হয়? একটা ধ্রুবক আছে কে এম, সে তাকেই বলা হয় কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। হঠাৎ প্রথমেই ওইটা বলে ফেললাম কেন? কারণ আছে। কে এম হচ্ছে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কোনো বিক্রিয়ার হার যা ম্যাক্সিমাম হওয়ার কথা তার অর্ধেক হবে। বোঝাতে পেরেছি? ম্যাক্সিমাম যা হওয়ার কথা তার অর্ধেক হবে, তাকেই বলা হয় কেএম ভ্যালু। এটা আরও ডিটেলসে বোঝাবো। এই কেএম ভ্যালু সবসময় হচ্ছে ভিম্যাক্স বাই 2, মানে হাফ অফ ভিম্যাক্স। ভিম্যাক্স বলতে ম্যাক্সিমাম ভলিউম। এইখানে কি দেখানো হয়েছে, এটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এই অ্যারোটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে ভেলোসিটি। এদিকটা আমরা দেখাচ্ছি কি ভেলোসিটি। তো কি হবে না, একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা সিস্টেমে এনজাইম ফিক্সড, এনজাইম একদম ফিক্সড, এনজাইম ফিক্সড। যেমন মনে করো কোনো একটা স্টেশনে, তোমার বাড়ির পাশে যে কোনো স্টেশনে তুমি যাও ট্রেন ধরতে, সেখানে ধরে নাও যে অটো আছে, অটো হচ্ছে ফিক্সড। আমি সবচেয়ে ভালো উদাহরণ দেবো হচ্ছে রিক্সা। রিক্সাতে একজনই ওঠে, অতএব রিক্সা, রিক্সার সংখ্যা হচ্ছে ফিক্সড। রিক্সাটা হচ্ছে একটা এনজাইম, আর রিক্সার যে একটা চেয়ার সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইড, আর একটা মানুষ বসছে যে সে হচ্ছে সাবস্ট্রেট। তাহলে মনে করো 50টা রিক্সা আছে, তাহলে 50 জনই তাতে যেতে পারবে। তাহলে সাবস্ট্রেট হিসেবে যাচ্ছে, বাড়িতে যখন যাচ্ছে ধুলো বালি মেখে তার অনেকটা চেঞ্জ হচ্ছে, অতএব সে প্রোডাক্ট হয়ে নেমে যাচ্ছে। এবার কোনো কারণে সেখানে দেখা গেল যে 50 জনের জায়গায় 100 জন এসছে, তখন রিক্সাওয়ালাগুলো কী বলবে, আপনারা দাঁড়ান, আমি গিয়ে আবার নিয়ে আসছি। এই গল্পটা কেন করলাম? হ্যাঁ, অনেক সময় বলতে দাদা 2 জন তুলে নিন, আমি রুলসের কথা বলছি, একজনের বেশি উঠতে পারে না। তার মানে এনজাইমের সাবস্ট্রেট ধারণ ক্ষমতাও সীমিত। তাহলে প্রথম অবস্থায় মনে করো গাড়িতে স্টেশনে ট্রেন আসলো, ট্রেন আসার সঙ্গে সঙ্গে 2-4 জন করে প্যাসেঞ্জার আসছে, 2-4টে করে রিক্সা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেখানে কি সাবস্ট্রেট আসছে, বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি। এবার একজন আসছে, একজন রিক্সা করে চলে যাচ্ছে, 2-4 জন করতে করতে যেই বেড়ে গেল, যে 50 জন হয়ে গেল ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। তারপর তুমি যতই সাবস্ট্রেট দাও না কেন, ভেলোসিটি আর বাড়বে না, কারণ এনজাইমের সমস্ত অ্যাক্টিভ সাইট পূর্ণ। তাহলে কী করে বাড়াতে হবে? তাহলে এনজাইম দিতে হবে। তো এনজাইম তো সম্ভব না দেওয়া, তাহলে সেই এনজাইমকে পুনরায় ওই লোকটাকে বাড়িতে রেখে আবার আসতে হবে, নিতে হবে। কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটও সেই একই ব্যাপার। গল্পটা মাথায় রেখো, বুঝতে সুবিধা হবে। আমি পড়ি, এখানে কোনো রকম যেন কোনো কনফিউশন না থাকে। With the increase of substrate concentration, the velocity of enzyme reaction rise at first, প্রথম দিকে বাড়বে। Reaction ultimately reaches the maximum velocity, যেটাকে Vmax বলছি, Vmaximum, which is not exceeded
বাই এনি ফার্দার রাইজ ইন কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। যে গল্পটা করলাম, তাহলে তার থেকে বাড়বেই না, কিছুতেই বাড়বে না। দিস ইজ বিকজ দ্য এনজাইম মলিকুলস আর ফিউয়ার দেন দ্য সাবস্ট্রেট মলিকুল। একদম কোনো অসুবিধা নেই, সাবস্ট্রেট মলিকুল থেকে অনেক কম। অ্যান্ড আফটার স্যাচুরেশন, মানে প্রত্যেকটা এনজাইমের অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট জুড়ে গেছে। আফটার স্যাচুরেশন অফ দিস মলিকুলস দেয়ার আর নো ফ্রি এনজাইম মলিকুলস টু বাইন্ড দ্য অ্যাডিশনাল মলিকুলস। তাহলে রিক্সা আর প্ল্যাটফর্মের পাশে নেই, অথচ সাবস্ট্রেট মানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। ওই রিক্সাগুলো যতক্ষণ ফিরবে ততক্ষণ অবধি ওয়েট করে আছে, ঠিক আছে। এইটাকে বলা হয় কেম। এতক্ষণ দেখো এখানে কেম কথাটা বলা হয়েছে, এখানে দিয়ে দিয়েছে। এই কেম সম্পর্কে ভিম্যাক্স সম্পর্কে বলেছে, হাফ ভিম্যাক্স এবং কেম সম্পর্কে বলা হয়নি, এনসিআরটি এখনো বলেনি, কিন্তু আমরা তো না বললে ছাড়বো না। মাইকেলিস মেনটেন constant or km value means substrate concentration. Clear? Km value is equal to half Vmax. তাহলে km value is কাকে বলবো? km value is the mathematical derivatives or constant which indicates, যা বর্ণনা করে the substrate concentration। তাহলে km value is substrate concentration at which, সেই সময়কার সাবস্ট্রেটের ঘনত্ব যখন chemical reaction catalyzed by an enzyme attain half its maximum velocity। তাহলে km হচ্ছে সেই কনস্ট্যান্ট যে সময় সাবস্ট্রেটের এমন কনসেন্ট্রেশন থাকে যা ম্যাক্সিমাম যা দেওয়ার দরকার তার হাফ। তার মানে মনে করো 50টা রিক্সা ছিল, সেখানে 25 জন প্যাসেঞ্জার এসছে, দ্যাট ইজ হাফ ভিম্যাক্স, দ্যাট ইজ কেম ভ্যালু। তাহলে কোনো এনজাইমে যত কেম ভ্যালু লো থাকবে সেই এনজাইম তত বেশি এফেক্টিভ, তত মোস্ট ফাংশনাল। যে এনজাইমের কেম ভ্যালু বেশি সে তত নন এফেক্টিভ। ক্লিয়ার? নেক্সট কি বলছি, কেম ভ্যালু, কেম ইন্ডিকেটস অ্যাফিনিটি অফ দ্য এনজাইমস ফর ইজ সাবস্ট্রেট। অ্যাফিনিটি দেখাবে কেম সাবস্ট্রেটের সঙ্গে। লো কেম ভ্যালু মিনস মোর অ্যাফিনিটি অফ এনজাইমস উইথ সাবস্ট্রেট, তাকে আমরা বেস্ট এনজাইম বলবো। তাহলে যত লো কেম ভ্যালু থাকবে, মানে তার মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত কম থাকবে, মানে লো কেম মানে ভিম্যাক্স হাফ অনেক কম, তত এনজাইমটা কার্য করার সুযোগ পাবে। কেম কে নামকরণ করেছিলেন এল মেকেলিস অ্যান্ড এম মেন্টেন। কেম ভ্যালু ডিফার, হ্যাঁ কেম ভ্যালু কিন্তু আলাদা আলাদা হবে সাবস্ট্রেট টু সাবস্ট্রেট, বিভিন্ন সাবস্ট্রেটের উপর নির্ভর করে কেম ভ্যালু আলাদা। এটা পরিষ্কার বুঝতে পারছো যে কেম ভ্যালু কোনটা বেশি হবে কোনটা কম হবে তা নির্ভর করবে সাবস্ট্রেটের উপর, কারণ অ্যাফিনিটির উপর নির্ভর করবে। এনজাইম ডিফার্স ইন দেয়ার অ্যাফিনিটি টুয়ার্ডস ডিফারেন্ট সাবস্ট্রেট। ওকে, হাই কেম indicates low affinity while low Km shows high strong affinity. Next যেটা আমি এখানে একটা পয়েন্ট দিয়ে রেখেছি, কনসেন্ট্রেশন অফ এনজাইমস অ্যান্ড কনসেন্ট্রেশন প্রোডাক্ট অলসো ইম্পর্টেন্ট। এটা এনসিআরটিতে নেই কিন্তু কোশ্চেন তো করতেই পারে এবং করেও। কনসেন্ট্রেশন এনজাইম যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে কেম ভ্যালু কী হবে, কনসেন্ট্রেশন যদি এনজাইম বেশি হয় তাহলে কেম ভ্যালু কম হবে। কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট যদি বেশি হয় তাহলে কেম ভ্যালু কম হবে। কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট যদি বেশি হয় কেম ভ্যালু বেশি হবে। Activity of an enzyme is also sensitive to the presence of specific chemicals that bind to the enzyme. এবার আমরা স্পেসিফিক কেমিক্যালসে আসছি যেটা এনজাইমে বাইন্ডস করবে, সেগুলোকে কি বলা হয়?
মডুলেটর বলা হয়, ইনহিবিটর বলা হয়। মডুলেটর মানে বাড়াতেও পারে কমাতেও পারে, মেনলি ইনহিবিটর। ইনহিবিটর আবার কম্পিটিটিভ ইনহিবিটর, মানে রাম আর শ্যাম দুই যমজ ভাই, দুই যমজ ভাই দেখতে একই, কিন্তু একজন পড়াশোনায় খুব ভালো, একজন পড়াশোনায় খারাপ, তাহলে রেজাল্ট তো এক দেবে না, কিন্তু দেখতে মনোজাইগোটিক টুইন, পার্থক্য করার উপায় নেই। মানে তালা এক, চাবি দুটো, দেখতে একরকম লাগছে, কিন্তু যেটা প্রোডাক্ট লাগছে সেটা প্রোডাক্ট, যেটা সাবস্টেট ঢুকছে, খাপে খাপ লেগে যাচ্ছে মানে অ্যাক্টিভ সাইডে, সেটা প্রোডাক্টটা বেরিয়ে যাচ্ছে। আর যেটা ঢুকছে খাপে লাগছে কিন্তু প্রোডাক্ট নয়, সেটা কিন্তু এনজাইমকে ইনহিবিট করে দিচ্ছে এবং রিয়াকশানকেও ইনহিবিট করে দিচ্ছে। কম্পিটিটিভ ইনহিবিটারে যদি আমরা সাবস্ট্রেট সাপ্লাই দিই তাহলে কিন্তু আবার রাইজ করবে, সেটা আমরা আসছি পরবর্তীতে একটু আস্তে আস্তে। when the binding of the chemical shut up enzyme activity, যখন কোনো কিছু কেমিক্যাল বাইন্ডিং করলে এনজাইম অ্যাক্টিভিটি শাট ডাউন করে যাবে, শাট আপ করে যাবে, দ্য প্রসেস ইজ কল্ড ইনহিবিশন। তাহলে এটা হচ্ছে ইনহিবিশন, আর যেটা করালো সেটাকে বলবো ইনহিবিটার। তাহলে এটা যদি বাড়ায় তখন তাকে মডুলেটর বলবো, এনহান্সার বলবো। এটা এনসিইআরটিতে বলেনি, আমরা মোটামুটি জেনে রাখি। কম্পিটিটিভ ইনহিবিটার, তাহলে ইনহিবিটার দু রকম হতে পারে। এখানে শুধু এনসিইআরটিতে কম্পিটিটিভ ইনহিবিটারের আলোচনা করেছে, সেটাই আমরা বুঝি, তারপরে নন কম্পিটিটিভ যাব। যেটা হচ্ছে হোয়েন ইনহিবিটার ক্লোজলি রিজেম্বল উইথ সাবস্ট্রেট, একদম, তার মানে এই মনে করো একটা তালা, এই তালার একটা চাবি, আবার এই একটা চাবি, এই একটা চাবি, এটাকে যদি 1 নম্বর বলি, এটা 2 বলি, এই 1 আর 2 তুমি দেখেই বুঝতে পারছো এই তালাতে ঢুকবে না, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এটা, 3 নম্বরটা অ্যাকচুয়াল, 4 নম্বরটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, 4 নম্বর এটা। এটা গিয়ে এখানে আটকে যদি বসে থাকে 4 নম্বর, এখানে 4 নম্বরটা আটকে বসে আছে, তাহলে তালা খুলবে না, প্রোডাক্টও তৈরি হবে না। তাহলে এটা এটা কী করতে পারবো, এর অ্যাকশানটা কীভাবে বাড়াতে পারবো? এর অ্যাকশানটা বাড়াতে পারবো এই সাবস্ট্রেটটা, এটার সংখ্যাটা যত বাড়াবো আস্তে আস্তেই তালা খোলা শুরু করবে, একসময় এটা বেরিয়ে যাবে এবং অন্য যে তালাগুলো আছে সেগুলো খোলা শুরু করবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইনহিবিটস দ্য এনজাইম অ্যাক্টিভিটিকে, সেই ইনহিবিটার ইজ নোন অ্যাজ কম্পিটিটিভ ইনহিবিটার। তাহলে যে কেমিক্যাল সাবস্ট্রেটের মতন দেখতে, তার মলিকুলার স্ট্রাকচার সব কিছু, সে ইনহিবিট করবে কি এনজাইম অ্যাক্টিভিটিকে, এবং তাকে বলবো কম্পিটিটিভ ইনহিবিটার। সো বোথ সাবস্ট্রেট অ্যান্ড ইনহিবিটার কম্পিট ফর দ্য অ্যাক্টিভ সাইড অফ দ্য এনজাইম। তাহলে এই দুটোই কম্পিট করে অ্যাক্টিভ সাইডে জোড়ার জন্য। দিস কম্পিটিটিভ ইনহিবিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিভার্সেবল। এটা কিন্তু এনসিইআরটিতে নেই, তাও বলছি রিভার্সেবল। রিভার্সেবল কেন না, আবার ফিরে আসতে পারে যদি ইফ ইনক্রিজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, কম্পিটিটিভ ইনহিবিশন ইজ রিভার্সেবল। ক্লিয়ার? ডিউ টু ইটস, মানে কম্পিটিটিভ ইনহিবিটর close structural similarity with substrate, the inhibitor competes with substrate for the substrate binding site of the enzyme. Consequently, substrate cannot bind, as a result enzyme action decline. যা এতক্ষণ বললাম সেটাই এখানে লিখলো। এক্সাম্পল কি দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খবরদার ভুলে যেও না, এই যে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমটা কোথায় পাওয়া যায়? ক্রেবস চক্রে পাওয়া যায়।
কোথায় পাওয়া যায়, অবস্থান কোথায় না, কেপসে হচ্ছে ইনার মেমব্রেনে, আউটার মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকে। ঠিক আছে, এ কি করে, এ মূলত সাকসিনিক অ্যাসিডকে ফিউমারিক অ্যাসিডে পরিণত করে। তো এর খাদ্যটা কি, এর খাদ্যটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট। এই সাকসিনেটের সঙ্গে আরেকটা কেমিক্যাল আছে যা মেলোনিক অ্যাসিড বা মেলোনেট, এই মেলোনেট একই রকম দেখতে। তো এটা যদি গিয়ে লেগে যায় অ্যাক্টিভ সাইট অফ সাকসিনিক ডিহাইড্রোজিনেট, তাহলে কি হবে, তাহলে ফিউমারিক অ্যাসিড তৈরি হবে না, তাহলে ইনহিবিট করবে। ক্লিয়ার? সেটাই এখানে লিখবে। এক্সাম্পল দিচ্ছে ইনহিবিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এনসিইআরটির থেকে খবরদার, প্রত্যেকটা মেলোনেট, যেটা যেটা বুঝিয়ে দিলাম ভালো করে বুঝো। এইটুক কি বলছে, দ্য ইনহিবিশন অফ সাকসিনিক ডিহাইড্রোজিনেট বাই মেলোনেট which closely resemble the substrate succinate in structure। তাহলে স্ট্রাকচারের দিক দিয়ে মিল কার, মেলোনেটের সঙ্গে সাকসিনেটের। এখানে আমি যেটা লিখে দিলাম সেটা কি, দ্যাট ইজ মেলোনিক অ্যাসিড কম্পিটিটিভ ইনহিবিটর হুইচ ইনহিবিট দ্য activity of succinate dehydrogenase that catalyzes the conversion of succinate into fumaric acid। তাহলে এটা ইনহিবিট করে দিচ্ছে। কম্পিটিটিভ ইনহিবিটার্স, দ্যাট ইজ সাবস্ট্রেট অ্যানালগ। কেন সাবস্ট্রেট অ্যানালগ বলা হচ্ছে, অ্যানালগাস বলা হচ্ছে, সাবস্ট্রেটের সঙ্গে মিল আছে, সেই জন্য কম্পিটিটিভ ইয়েকে অনেক সময় সাবস্ট্রেট অ্যানালগও বলা হয়, মনে রেখো। আর নট মেটাবোলাইজ বাই এনজাইম। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটার্স যেহেতু লেগে গেছে, সেই জন্য এনজাইম দ্বারা আর মেটাবলিক প্রসেস চলবে না। নেক্সট কি বলা হচ্ছে, কম্পিটিটিভ ইনহিবিটার্স ইনক্রিজ। কি বলছে ভালো করে এই জায়গাটা বোঝো, এখানে কোশ্চেন হয়েছে, হবেও। কম্পিটিটিভ ইনহিবিটার ইনক্রিজেস কেম ভ্যালু বাট হ্যাজ নো এফেক্ট ভিম্যাক্স। কি বলছে, কম্পিটিটিভ ইনহিবিটার্স কেম ভ্যালুকে বাড়াবে, কিন্তু ভিম্যাক্সের মানে ম্যাক্সিমাম যে ভেলোসিটি তাকে বাড়াবে না। নিচের ডায়াগ্রামটা দেখো, এনসিইআরটিতে পাবে না। কি হয়েছে না, নর্মাল যদি কন্ডিশনে এই হচ্ছে ভিম্যাক্স, নর্মাল কন্ডিশনে এখানে ভিম্যাক্স। এবার কোনো কারণে এখানে কম্পিটিটিভ ইনহিবিটর এসে গেছে, তো এসে গেছে যখন, তখন কি হবে না, বন্ধ হয়ে যাবে। কি হবে, এনজাইমটা আর কাজ করতে পারবে না, বন্ধ হয়ে যাবে, রিয়াকশন বন্ধ থাকবে। কিন্তু যখন আমি আবার সাবস্ট্রেট দিচ্ছি, ভালো করে বুঝবে, আবার সাবস্ট্রেট দিচ্ছি মানে কি, কেএমকে বাড়াচ্ছি, বলেই দিয়েছি প্রথমে, কেএম ইজ নাথিং বাট দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে এই প্রেজেন্সে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ছিল প্রথমে কত, এই কেএম, সেটা কেএম বিতে চলে আসলো। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিলে পরে কেএম ভ্যালু বাড়বে, ইনক্রিজ করবে এবং কাজ হবে। কিন্তু ভিম্যাক্স যে স্পিডে ছিল ম্যাক্সিমাম, সেইখানেই কিন্তু থাকবে, তার কোনো নো চেঞ্জ। ভিম্যাক্সের কোনো চেঞ্জ হচ্ছে না, যা স্পিড তাই থাকবে, শুধুমাত্র কেএম চেঞ্জ হয়ে যাচ্ছে। সাচ কম্পিটিটিভ ইনহিবিটার্স আর অফেন ইউজ, ব্যবহার করি আমরা কোথায়, এনসিইআরটি বলছে কন্ট্রোল অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেন, মেডিসিনের ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন আর কিছু বলেনি, আমি বলে দিচ্ছি কি, সালফার ড্রাগস, সেক্ষেত্রে ইনহিবিট দ্য সিনথেসিস অফ ফলিক অ্যাসিড ইন ব্যাকটেরিয়া বাই কম্পিটিং উইথ পাবা। এই পাবা বেঞ্জোইক, পি অ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড ফর অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। তাহলে এই যে প্যাথোজেন, এই প্যাথোজেনকে আমরা কন্ট্রোল করার জন্য কি করি না, ইনহিবিটার, কম্পিটিটিভ ইনহিবিটার ইউজ করি। নন কম্পিটিটিভ, এর কোনো কম্পিটিটার নেই, এর কোনো অ্যাক্টিভ সাইটকে চেনে না, কিচ্ছুকে চেনে না। এগুলো কিন্তু একটা এনসিইআরটিতে নেই, কিন্তু কোশ্চেন পরে পড়বে। এরা টোটাল এনজাইমটাকে ধ্বংস করে দেবে। সাম ইনহিবিটার যেমন পয়জনস ডু নট কম্পিট ফর অ্যাক্টিভ সাইট, কম্পিট করবেন অ্যাক্টিভ সাইট অফ এনজাইম বাট ডিস্ট্রয় স্ট্রাকচার অফ এনজাইম। অ্যাজ এ রেজাল্ট
দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ এনজাইম ইজ অল্টার, চেঞ্জ হয়ে যায় ফিজিক্যাল স্ট্রাকচার। দিস ফেলস টু এনজাইম সাবস্টেট কমপ্লেক্স, তাহলে সাবস্টেট কমপ্লেক্সকে জুড়তে পারবে না, রিয়াকশন ফেলস টু অকার। এবং কী বলে, দিস ইনহিবিশন ইজ ইরিভার্সিবল, এ আর ফিরে আসবে না। কম্পিটিটিভ ইনহিবিশনে কী দেখেছি, যদি সাবস্টেট দিতাম সে আবার পুনরায় ফিরে আসছে, আর এ আর ফিরে আসছে না, তাহলে এখানে কী হবে, কোনো এফেক্ট কেএমে থাকবে না, কিন্তু ভিম্যাক্সে থাকবে। ভালো করে বুঝে নাও যে নন কম্পিটিটিভ যদি হয় ইনহিবিটার্স ডিক্রিজ করবে ভিম্যাক্সকে, কারণ মরেই তো গেল। সেই জন্য ভিম্যাক্স এ ছিল, যেই নন কম্পিটিটিভ এসছে একদম ডাউনওয়ার্ড হয়ে বি পজিশনে চলে এসছে, শেষ। কিন্তু কেএম ভ্যালু এর ক্ষেত্রে ছিল এইখানে, তার হাফ হবে এখানে, একই কেএম ভ্যালু তো সেমই থাকবে, নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ এফেক্ট আসবে না। দুটো মনে রাখো, নন কম্পিটিটিভ আর কম্পিটিটিভে কেএম আর ভিম্যাক্সের ডিক্রিজ আর ইনক্রিজ এই দুটোই। এক্সাম্পল হচ্ছে সায়ানাইড। সায়ানাইড ইনহিবিটস দ্য অ্যাক্টিভিটি অফ সাইটোক্রোম অক্সিডেজ, যেটা আমরা বলেছি প্রথমে, এসেন্সিয়াল ফর অল ম্যামালিয়ান সেল টু পারফর্ম রেসপিরেশন। ইট হ্যাজ নো সিমিলারিটি উইথ সাবস্টেট, কোনো সিমিলারিটি নেই, অর সাইটোক্রোমের সঙ্গে কোনো সিমিলারিটি, বাট অ্যাক্ট অ্যাট সাম আদার সাইট অফ দ্য এনজাইম, অন্য জায়গায় যুক্ত হয়ে মেরেই ফেলবে। তাহলে এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি, একটা ডায়াগ্রামতে পুরো বুঝতে পারবে, এটাও বুঝতে পারবে, তাহলে আমি এইটা বোঝাই। এই যে কখন নো ইনহিবিটার, কখনো ইনহিবিটার নেই, তার মানে নর্মাল ভিম্যাক্সে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তাহলে হাফ ভিম্যাক্স, নো ইনহিবিটার, এটা নর্মাল। এইবার কম্পিটিটিভ ইনহিবিটার আসলো, কম্পিটিটিভ ইনহিবিটার আসলে কী হবে, এই ভিম্যাক্সটা এখানে চলে এসে, তাহলে ভিম্যাক্স তো ঠিকই থাকবে, কিন্তু এর হাফ হয়ে যাবে, কেএম ভ্যালু হাফ হয়ে গেছে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে দেখা যাবে কেএম ভ্যালু বেড়ে গেছে, তোমার হচ্ছে যখন আমরা কম্পিটিটিভ ইনহিবিটর দিই তখন কেএম ভ্যালু ডবল হয়ে গেল, বেড়ে গেল, আর যখন নন কম্পিটিটিভ দিলাম তখন কেএম ভ্যালু একদম কমে গেল, একদম শেষ, মারা গেছে, আর নর্মাল অবস্থায় কেএম ভ্যালু এখানে থাকবে। সেই ঘটনাটাই এটাকেও দেখানো হয়েছে। নেক্সট যেটা আছে সেটা এনসিআরটিতে নেই, তবু আমরা পড়ি, ফিডব্যাক ইনহিবিশন। ফিডব্যাক ইনহিবিশন মানে সেই লুচি ভাজার গল্প, অর অ্যালোস্টেরিক। কিছু কিছু এনজাইম আছে যার অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য জায়গা থাকে, তাকে অ্যালোস্টেরিক বা মডুলেশন বলে। অ্যাকুমুলেশন অফ এন্ড প্রোডাক্ট, মানে লুচি ভেজে অনেক তৈরি হয়ে গেছে, তাহলে তো বন্ধ রাখতে হবে, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে। অ্যাকুমুলেশন অফ এন্ড প্রোডাক্ট কজ দ্য ইনহিবিশন দ্য অ্যাক্টিভিটি অফ ফার্স্ট এনজাইম অফ দিস সিরিজ। ক্লিয়ার? ফার্স্ট এনজাইম অফ দিস সিরিজ, কারণ ফার্স্ট এনজাইমের যে প্রথম বলছিলাম এনজাইম E1 E2 E3 E4, সেই যে এন্ড প্রোডাক্ট তা ওকে গিয়ে বাধা দেবে। দিস ইনহিবিশন ইজ ডিউ টু ফাইনাল এন্ড প্রোডাক্ট হুইচ ইজ টোটালি ডিফারেন্ট ইন স্ট্রাকচার ফ্রম দ্য সাবস্টেট of the enzyme is called allosteric or feedback inhibition. প্রথমে যে আমি ওই ভিডিওটা দেখিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু অ্যালোস্টেরিকের ওই কথাটা দেখেছিলাম, মানে পুরো কি করছে না, অ্যালোস্টেরিকে যেই এই যে মনে করো এনজাইমের অ্যাক্টিভ সাইট, এই হচ্ছে এন্ড প্রোডাক্ট, এইটা, আর এইখানে আছে মনে করো এইরকম, এইখানে এন্ড প্রোডাক্ট মনে করো এটা কী করবে, এর এইখানে যুক্ত হয়ে যাবে, এর এইখানে যেই যুক্ত হয়ে গেল এই এন্ড প্রোডাক্টটা, তখন এর কনফিগারেশন চেঞ্জ হয়ে কী হয়ে গেল না, এরকম হয়ে গেল। এরকম যখন হয়ে গেল তখন আর কোনো সাবস্টেট এর সঙ্গে যুক্ত হতে পারবে না, কিন্তু এইখানে সাবস্টেট কিন্তু যুক্ত হয়ে গেছিলো, ঠিক আছে, সেই কথাটাই বলা হচ্ছে। এন্ড প্রোডাক্ট ইজ কল্ড অ্যালোস্টেরিক এনজাইম। তাহলে এই যে এনজাইম, এই এনজাইমগুলোকে বলবো যার অ্যালোস্টেরিক কাপ বা পয়েন্ট থাকবে তাকে বলবো অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম বিয়ার্স টু টাইপস অফ সাইট, কি বলছে, অ্যাক্টিভ সাইট অ্যাক্টিভ অ্যান্ড অ্যালোস্টেরিক। দ্য এন্ড প্রোডাক্ট কম্বাইন্স উইথ অ্যালোস্টেরিক সাইট
শেষের যে প্রোডাক্ট সেটা যুক্ত হবে অফ দ্য এনজাইম অ্যান্ড চেক করবে এর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি চেক করবে কি ডিউ টু চেঞ্জ ইন শেপ অফ দ্য এনজাইম সো অ্যাক্টিভ সাইড অফ এনজাইম বিকাম আনফিট আগে যেটা এঁকে দেখালাম ফর মেকিং কমপ্লেক্স উইথ ইটস সাবস্টেট ইনহিবিটার সবসময় ক্ষেত্রেই এন প্রোডাক্ট হয় ইনহিবিটার ইজ অলসো কল্ড মডুলেটর অনেক সময় ইনহিবিটরকে মডুলেটর করে কারণ বাড়াতেও পারে কমাতেও পারে সেই জন্য দ্য অ্যালোস্টেরিক ইনহিবিশন ইজ রিভার্সেবল ভালো করে বোঝো অ্যালোস্টেরিক ইনহিবিশন রিভার্সেবল বাড়াতেও পারে কমাতেও পারে এনহ্যান্সার হতে পারে আবার ইনহিবিটর হতে পারে when the concentration of the end product in the cell falls it leaves the allosteric site and the activity of allosteric site is restored যখন end product লুচি ভাজা যখন ভাজছে দেখলো যে সব মানুষ খেয়ে ফেলেছে আবার কিন্তু লুচি ভাজা শুরু হলো এনজাইমস কি আছে দিস টাইপ অফ ইনহিবিশন ক্যান বি অবজার্ভ ইন হেক্সোকাইনেজ এনজাইম আমরা গ্লাইকোলাইসিস পেয়েছি ডিউরিং দ্য গ্লাইকোলাইসিস রেসপিরেশন অ্যাক্ট অন গ্লুকোজ টু ফর্ম গ্লুকোজ সিক্স প্রথম যে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট সেই গ্লুকোজ সিক্স ফসফেট হচ্ছে অ্যান্ড হুইচ ইনহিবিটস দ্য অ্যাক্টিভিটি অফ হেক্সোকাইনেজ এই গ্লুকোজ সিক্স ফসফেট কিন্তু হেক্সোকাইনেজের অ্যাক্টিভিটিকে বন্ধ করতে পারে যার জন্য কোনো সময় কিন্তু গ্লাইকোলাইসিসের ওই প্রসেসটা বন্ধ হয়ে যাবে classification of nomenclature classification and nomenclature আমরা এটা পড়ব